ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি না বানানোর অনুরোধ বাংলাদেশ সরকারকে করেছে আপনার এই ভারত সরকার। এবং ভারতের এই যে ভারতীয় হাইকমিশনারের যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করা, রয়ের প্রধান বাংলাদেশে আসা মূলত একটি কারণ, সেটা হচ্ছে যে কোনোভাবে যেন ডক্টর ইউনূসকে রাষ্ট্র। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আবারও বাংলাদেশের রাজনীতিতে ভারতের কালো থাবা, যেখানে 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর থেকেই নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা চলছে। ঠিক সেই মুহূর্তেই ভারতীয় হাইকমিশনার রয়ের প্রধানের সঙ্গে এই সরকারের বৈঠকের পর থেকেই কিন্তু ডক্টর ইউনূসকে বিশেষ করে ভারত রাষ্ট্রপতি বানাতে ব্যাপকভাবে কিন্তু নাকচ বা অসন্তোষ প্রকাশ করেছেন। ও মির্জা ফখরুল ইউনূসের লড়াই এখন কোন পর্যায়ে? এখন নতুন কথা হলো যে ভারতীয় নিয়ন্ত্রণে কেন এই বিএনপি সরকার রাষ্ট্রপতি নির্ধারণ করবে? ডক্টর ইউনূসকে বাধা দেওয়ার রাইট কি ভারতের রয়েছে? কেননা তিনি তো ভারতের নাগরিক নয়, তিনি বাংলাদেশের নাগরিক ও সাবেক প্রধান উপদেষ্টা। সেই ব্যক্তিকে বাধা প্রদান করা মানে তাকে নেহায়েত তার দেশে এসেই অসম্মান করা। তার মানে অর্থটা কি দাঁড়ায়? যে বর্তমানেও বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ ভারতের হাতে, তা স্পষ্ট দর্শক। কেননা এদের বৈঠকের পর থেকেই কিন্তু এই সরকারের ভেতরেই একেবারে অনেক রদ বদল তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ভেতরেও চলছে এমন গুঞ্জন। কি ঘটতে যাচ্ছে রাষ্ট্রপতির পদটা নিয়ে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি না বানানোর অনুরোধ বাংলাদেশ সরকারকে করেছে আপনার এই ভারত সরকার। এবং ভারতের এই যে ভারতীয় হাইকমিশনারের যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করা, রয়ের প্রধান বাংলাদেশে আসা মূলত একটি কারণ, সেটা হচ্ছে যে কোনোভাবে যেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো না হয়। তারা এটা মানবেন না এবং তারা এটাতে কমফর্টেবল না। তারা মনে করেন যে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেন ডক্টর ইউনূস। এক্স্যাক্টলি দ্যাট আই হ্যাভ picked up and my source told me। এবং কেননা প্রধানমন্ত্রী সহ আর কয়েকজন ছিলেন যারা বাংলাদেশি জাতীয়তাবাদে চরমভাবে বিশ্বাসী বা এন্টি ইন্ডিয়ান উইংস ইন দ্য গভর্নমেন্ট, তারা মনে প্রাণে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারতীয় আগ্রাসন সবকিছু মিলিয়ে তারা দেখেছিলেন যে ডক্টর ইউনূসকে যদি আমরা তার প্রেসিডেন্ট বানান, তাহলে দল এবং বাংলাদেশ অর্থাৎ দল সরকার নিশ্চিতভাবে অনেক ডিপ্লোমেসি যেগুলো সরকার করতে পারবে না দলীয়ভাবে, সেটা ডক্টর ইউনূসকে দিয়ে তারা করাতে পারবে। এবং তারা মনে করেন যে সারা পৃথিবীতে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও একটা গ্রহণযোগ্য পাবে। এজ ইউ নো দ্য উই কল দ্য বেবি অফ ডক্টর ইউএসএ প্রেসিডেন্ট, সরি আপনার ডক্টর ইউনূসকে। সুতরাং সব দিক দিয়ে জয় জয়কার সীমাহীন। এখন বলি যে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় ডক্টর ইউনূসের সব কাজ কি খুব ভালো হয়েছে? না, ইট ওয়াজন্ট, ডেফিনেটলি নট। বাট স্টিল ওই অর্থে অন্তত নেক্সট 1 অথবা 2 বছরের জন্য হি কুড বি আ সিরিয়াস ফিট ফর বাংলাদেশ রাইট নাও। বাট ভারত তারা মনে করেন সবচেয়ে বড় বাধা, কারণ শেখ হাসিনাকে আনতে গেলে ডক্টর ইউনূস থাকলে শেখ হাসিনাকে বাংলাদেশে তারা এসে পুনর্বাসিত করতে পারবেন না। ডক্টর ইউনূস নাম্বার 1 বাধা হবে। কেন ডক্টর ইউনূসকে তারা ঘৃণা করে? কারণ ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, যেটা আমরা বলেছি, আমি পার্সোনালি 7 বছর ধরে বলে আসছি, তারা অক্ষরে সেটা করেছেন, সবচেয়ে বড় কাজটা একসময় করেছেন। আছে ভারত ছাড়া বাংলাদেশ চলে না। এগুলা কতটা এখন আর শুনেন মোটামুটি বন্ধ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের পর থেকে, যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে সেটা তারা দেখিয়েছেন। এর জন্য আপনি সবচেয়ে বড়, আবারও বলছি, ভারতকে পজিটিভলি দেখার কোনো সুযোগ বাংলাদেশের নাই। নট দ্য ইন্ডিয়ান পিপল বাট দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখানে একটা জিনিস বলি, আজকে দেখলাম যে একজন বাংলাদেশের কৃষককে ধরে নিয়ে গেছে আপনার বিএসএফ, 2 জন ভারতীয়দেরকে ধরে নিয়ে আসছে। এখন আপনার কি বলে এটাকে, সাধারণ জনতা। বোঝাই যাচ্ছে যদি কখনো ভারতের সাথে কোনো ধরনের সম্পর্কের অবনতি হয়, সারা বাংলাদেশের 18 কোটি আর্মি হয়ে যাবে। এটা মোটামুটি কনফার্ম, মোটামুটি এটা বুঝেছেন তো। সেন্টিমেন্ট কোন জায়গায় গুলি খেয়ে মারা যাবে কিনা কোনো গ্যারান্টি নাই। নিয়ে আসছে কি ভারতীয়দেরকে ধরে। বুঝেছেন মানুষ কতটা ক্রেজি এবং কতটা কাজ করতেছে। এখন এই কাজে এই মুহূর্তে আমি আমার মূল পয়েন্টে আসছি। মূলত সবচেয়ে বড় যে জিনিসটা, ভারতের আসছিলেন, এটা আমি নিশ্চিত তথ্যের উপর ভিত্তি করে বলছি। আমি ভারতের প্রধান বৈরাগী জৈন, আমি নামটা বলে গেছি, উনি আসছিলেন ভারতীয় কনসার্নটাকে বাংলাদেশের যে গোয়েন্দা বাহিনী আছে সবার কাছে দিতে। এখানে আমার সন্দেহ আছে, বাংলাদেশ সরকারের নাম বলছি না, যে কোনো একজন ব্যক্তি চান না, সরকারের একটা উইং তারা ডক্টর ইউনূসকে চান না, তারা মূলত এটা ভারতের দিয়েই এটা বলাচ্ছেন সরকারকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে এটা রং হবে, দিলে ভারতের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। দে উডন্ট লাইক দ্যাট, এটা তারা বলছেন। দেখেন আপনি ঘটনাগুলো। এবং এখানে আমার যেটা অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে যে উনারাই বরং এই তড়িগড়ি করাচ্ছেন, যে জন্য তারা বলতে পারেন যে ভারতের আপত্তিটা তুলে ধরতে পারেন। তারা তো দিস ওয়ে দ্যাট ওয়ে, দেয়ার আর সাম পিপল ইন দ্য গভর্নমেন্ট, দে আর ওয়ার্কিং, নট ওয়ার্কিং অ্যাটলিস্ট, আমি ওই জন্য না বললেও দে আর সার্ভিং ইন্ডিয়াস পারপাস, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সো তারা এটা করেছেন। এবং দেখেন আপনি, এখনো তারা বসে নাই,
এখন অবশ্য হাত জোর করেই বলছে এখন তারা, কারণ আগের এক গুন্ডামি, ভারতের এই গুন্ডামির সময় আর বাংলাদেশে আর নাই, এই গুন্ডামি বাংলাদেশে শেষ। এবং এই যে চুক্তি হলো, যেটা আপনারা অনেকেই এসে খামাখা, আমি তো বললাম যে পৃথিবীর সবচেয়ে রাজনীতি বিষয়ে সবচেয়ে অজ্ঞানী জাতি হচ্ছে আমরা, মানে নিকৃষ্ট জাতি আমরা রাজনীতি বোঝার ক্ষেত্রে। আপনি জানেন তো এটা রাজনীতি না, আমাদের দেশে যেগুলো হয়। তারপরও অনেক পৃথিবীর অনেকে আছে তার দেশে করাপশন থাকলেও রাজনীতি বিষয়ে সচেতন আছে, আমাদের কেউ নাই, এগুলো আমাদের ধারণাই নেই। 90% পলিটিশিয়ানস তারা জানেও না পৃথিবীতে কোন মেকানিজমে কোন কাজ করে, কোন মেকানিজমে পৃথিবী চলছে। 90% আই ক্যান ব্যাট অন দ্যাট, আই ক্যান গিভ এ গ্যারান্টি, লেডিজ এন্ড জেন্টলম্যান, হিয়ার ইজ দ্য স্টাফ। সো প্রধানমন্ত্রীকে প্রেসারে ফেলার জন্য মূলত ভারতের তৈরি করি। এবং we have just seen two scenarios, I mean particularly High Commissioner, Indian High Commissioner to Bangladesh. This is the guy that who met the Prime Minister. And the second guy is the Chief of RAW, right? So এই বদলুক আছে। Behind the scene, there are many discussions underway right now so that we can stop Dr. Mohammad Yunus. Because তারা বলছেন আমাদের সাথে, প্রশ্ন হলো আমার দেশের সর্বোচ্চ স্বার্থ, এটা একটা ফ্যান্টাস্টিক ডিসিশন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হয়, অন্তত পক্ষে 1 বছরের জন্য ওনাকে চুক্তি ভিত্তিক প্রেসিডেন্ট বানানো দরকার, যে আপনি 1 বছর পরে আমরা আপনাকে সসম্মানে জাতীয় মানে বিদায় দেবো। This could be the fantastic decision by the government right now. কারণ সারা পৃথিবীতে he could be a serious ambassador for this government because of his connection, এবং তার চিঠি, তার হোয়াটসঅ্যাপ, তার ইমেইল গুলা, এটা একটা মারাত্মক কাজ হতো বাংলাদেশের জন্য। বাট আমি জানি হয়তোবা এই ভারতীয় লবির কাছে শেষ পর্যন্ত এটা মানে, আর এখানে আমি নিশ্চিত করে বলছি, কর্নেল অলিকে জামাত মানে সহ যারা দিয়েছেন, the government they didn't even talk about that. He was completely, মানে it was like thrust into the bin. ডক্টর অলিকে তারা বিবেচনা তো করা দূরের কথা, এটা নিয়ে আলোচনাই করে নাই তারা। এটা আমি বলে দিলাম আপনাদেরকে, জেনে বলছি আমি। কেননা মানে উনি হি কুড বি এ ফ্যান্টাস্টিক ফিট টু, বিকজ ওই অর্থে যদি আপনি ন্যাশনালি দেখেন, বাট আনফর্চুনেটলি ওনাকে দেওয়া হবে না, বিষয়ে কোনো সন্দেহ নাই। মানে এটা মানে বিএনপি যারা আছেন তারা ওনাকে দিবেন না, আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু দেশের স্বার্থে, দলের স্বার্থের বাইরে গিয়ে যদি দেশের স্বার্থ চিন্তা করেন, দেশের ভবিষ্যৎ চিন্তা করেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস কুড বি এ সিরিয়াস ফিট। বাট দেওয়া হবে কিনা আমি জানি না। সরকারের অনেক হিসাব নিকাশ অবশ্য এই ক্ষেত্রে থাকতে পারে যে ওনাকে কি মানে অনেক কাজ করানো যাবে ওনাকে দিয়ে, যদি উনি ব্যাকে বসেন তখন এই সমস্যাটা কিভাবে হবে। আমি মনে করি, বিশ্বাস করি সরকার যেভাবে চলছে, যারা এইভাবে চলে, ডক্টর ইউনূসের সাথে তাদের কোনো ফাইট বা কোনো ধরনের আর্গুমেন্ট হওয়ার কথা না, as far as I concerned. স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই মুহূর্তে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতির দৌড়ে কে এগিয়ে, কে এই পদটাতে বসলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্প উন্নত একটি চিন্তাশীল দেশ হিসেবে গঠিত হবে, আন্তর্জাতিক বিশ্বে একটা ব্যাপক পরিচিতি লাভ করবে। মির্জা ফখরুল নাকি ডক্টর ইউনূস, আসুন আরো জানবো একটু অ্যানালাইজ। এই 3 পরাশক্তির স্বার্থের ত্রিভুজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ঢাকা। আর এই জায়গায় দাঁড়িয়ে টিকে থাকতে গেলে শুধু দেশীয় জনসমর্থন যথেষ্ট না, দরকার আন্তর্জাতিক ক্ষমতার একটা শক্তিশালী ছাতা। ডক্টর মোহাম্মদ ইউনূস নামটা শুনলে বাংলাদেশের অনেকের মাথায় হয়তো প্রথমে আসে গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র ঋণ, দরিদ্র বিমোচন, কেউ কেউ হয়তো নোবেল পুরস্কারের কথা বলবেন। কিন্তু এটুকু জানলে আপনি আসলে এই মানুষটিকে 1% চেনেননি। পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 800 কোটি মানুষ বাস করেন। এই 800 কোটির মধ্যে মাত্র 10 জন মানুষ আছেন যারা একই সাথে 2টি সম্মান অর্জন করেছেন। প্রথমটি নোবেল শান্তি পুরস্কার, যেটাকে পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি বলা হয়, আর দ্বিতীয়টি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। 800 কোটি মানুষের মধ্যে মাত্র 10 জন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন সেই 10 জনের একজন। কিন্তু শুধু পুরস্কার দিয়ে তো আর আন্তর্জাতিক ক্ষমতা মাপা যায় না, তাই না? তাহলে আসল ক্ষমতাটা কোথায়? বিশ্ব রাজনীতি নিয়ে যারা গভীরভাবে পড়াশোনা করেন তারা জানেন যে এই পৃথিবীটা আসলে শুধু রাষ্ট্রপ্রধানরা চালান না। পর্দার আড়ালে কিছু গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক, কিছু অভিজাত ক্লাব, কিছু এলিট সোসাইটি আছে, যেগুলো আড়াল থেকে বিশ্বের অর্থনৈতিক নীতি, যুদ্ধের সিদ্ধান্ত, শান্তি আলোচনা, এমনকি কোন দেশে কে ক্ষমতায় আসবে সেটাও প্রভাবিত করে। এই গোষ্ঠীগুলোর সদস্য সংখ্যা বড়জোর 200, পুরো পৃথিবীতে মাত্র 200 জন, আর ডক্টর ইউনূস সেই 200 জনের একজন। এটা শুনে কি আপনার একটু অবিশ্বাস হচ্ছে? হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভাবুন, একটা ছোট্ট দেশের একজন অর্থনীতিবিদ কিভাবে এতটাই উচ্চতায় পৌঁছাতে পারেন? উত্তরটা হচ্ছে, তিনি শুধু একজন অর্থনীতিবিদ না, তিনি একটা ধারণা তৈরি করেছিলেন, ক্ষুদ্র ঋণ। এই ধারণাটা পৃথিবীর দারিদ্র্য নিরসনের পুরো মডেলটাকে বদলে দিয়েছিল। সারা বিশ্বের সরকার, বিশ্ব ব্যাংক, IMF, ইউরোপীয় ইউনিয়ন সবাই এই মডেল গ্রহণ করেছে। মানে তিনি শুধু একটি পুরস্কার জেতেননি, তিনি একটি গ্লোবাল ন্যারেটিভ তৈরি করেছেন। আর যে মানুষ ন্যারেটিভ তৈরি করতে পারেন তিনি শুধু ক্ষমতাবান না, তিনি অপ্রতিরোধ্য। এবার একটু তুলনা করি, যেটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 130 কোটি মানুষের দেশের শাসক,
বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির কাণ্ডারি। তার হাতে পারমাণবিক অস্ত্র আছে, বিশাল সেনাবাহিনী আছে, মহাকাশ কর্মসূচি আছে। কিন্তু ওয়াশিংটনের সেই বদ্ধ দরজার পেছনে ড্রয়িং রুমে, যেখানে বসে আসলে বিশ্বের ভাগ্য লেখা হয়, সেখানে মোদির যতটা প্রবেশাধিকার আছে, ইউনুসের প্রবেশাধিকার তার চেয়ে বহুগুণ বেশি। মোদি একজন রাষ্ট্রপ্রধান, তাকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু ইউনুস সেই দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।